একটা সময় রাজাকার বলতে আমরা বুঝতাম যা দাড়ি আছে, টুপি আছে, যে পাঞ্জাবি পরে সেই রাজাকার। রবীন্দ্রনাথের 2 বিঘা জমি এই কবিতায় মানে নেগেটিভ অর্থে যে মহাজন তাকে উপস্থাপন করা হচ্ছে, তার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে। এতে করে আমরা কি পাচ্ছি? এতে করে আমরা যে শিশুদের মনে ধর্মবিদ্বেষ ঢুকাচ্ছি। ওয়াজ মাহফিল করেন ভালো কথা, ওয়াজ মাহফিল থেকে বের হয়ে এই যে বুদ্ধিভিত্তিক টেবিলের যে টক, এখানে আসেন। আপনার যে মাদ্রাসার ছাত্রগুলোকে আছে তাদের পররাষ্ট্রনীতি বুঝান, তাদেরকে বুঝান যে আসলে বহিঃশত্রু কিভাবে আপনাকে আক্রমণ করবে। নট লাইক দ্যাট জিহাদি হয়ে আপনাকে তলোয়ার দিয়ে বা অথবা হচ্ছে কি বন্দুক দিয়ে আক্রমণ করবে, মেধা দিয়ে আক্রমণ করবে। যারা আহত আছেন তাদের দ্বিতীয় ধাপের MIS দেওয়া এখন বন্ধ আছে। ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুতে ডেথ সার্টিফিকেট নাই অনেকের হচ্ছে, বা অনেকে ছোট তার হচ্ছে কি নাই, NID নাই, সেই ইস্যুতে তাদেরকে দেওয়া হচ্ছে না। সো আমরা যদি আসলে তাদের জন্য কাজ করতে পারি তাহলে মনে করবো যে আমরা আসলে এখন জুলাই যোদ্ধা। সেটা যাই হোক, আমি একটা সময় ঢাকা ভার্সিটির ছাত্র ছিলাম, উমামা ডিপার্টমেন্টেই ছিলাম। তো সেখান থেকে আমাকে চলে আসতে হয়েছে, আমি ফ্র্যাঙ্কলি বলবো মেন্টাল হেলথগত কারণে। তো মেন্টাল হেলথ বাংলাদেশের অবস্থা যে উন্নতি দূরে থাক, অবনতির দিকে যাচ্ছে, এটা আমাকে আসলে খুবই ব্যথিত করে। তার পরবর্তীতে আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করি, পড়াশোনা করি। তো সেখান থেকেও আমি খুব কাছ থেকে দেখতে পাই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলে যে একটা অবজ্ঞা, বৈষম্য, একটা তাদের যে আশা আকাঙ্ক্ষা। এছাড়া শেষমেশ আমি পড়াশোনা করার পর আমি ট্যুরিজম সেক্টরে চাকরিতে ঢুকি। সো তখন আমার ট্যুরিজম নিয়ে অনেক চিন্তা ভাবনা হয়। আমি ট্যুরিজম গ্র্যাজুয়েট। আমি দেখলাম যে বাংলাদেশের ট্যুরিজম সেক্টর খুবই সম্ভাবনাময়, কিন্তু সেই অনুযায়ী আমরা সেই আউটপুটটা পাচ্ছি না। আমি নিজের জায়গা থেকেই বলবো যে আমি একটা ফরেনারের জন্য প্ল্যান করতেছি যে সে ইন্ডিয়া ঘুরবে, ইন্ডিয়া থেকে ভুটান, ভুটান থেকে নেপাল। আমি তাকে বললাম বাংলাদেশে আসেন, হি অর শি ইজ সেইং নো। কেন? বাংলাদেশে আসলে কি আছে? আমাদের আসলে কক্সবাজার ছাড়া, মানে একটা নির্দিষ্ট জায়গা ছাড়া আমরা আসলে আমাদের উন্নয়ন একটা নির্দিষ্ট জায়গা কেন্দ্রিক। এবং কক্সবাজারের কথা বলবো, একটা 5 স্টার বিচের 5 স্টার হোটেলের প্রাইভেট বিচে বসে জাস্ট কিছু ড্রিঙ্ক করার জন্য আসলে এত দূর থেকে ঘুরে কেউ আসবে না। আমার কি লাগবে? ইনফ্রাস্ট্রাকচার, আমার লাগবে সুবিধা, আমার লাগবে অ্যাক্টিভিটিস, যেটা নিয়ে হয়তো আমাদের নিয়াজ ভাইরা কাজ করছেন, নিয়াজ ভাইরা কক্সবাজার নিয়ে কাজ করছেন। সো ট্যুরিজম নিয়ে যেমন বললাম, তেমনি এবার আমি একটু বলতে চাই সংস্কার নিয়ে, রাষ্ট্র সংস্কার নিয়ে। আমরা একটা টার্ম নিয়ে খুবই অবগত, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সো যারা এই ট্যাগলাইনটা নিয়ে অনেক কাজ করেছেন তারা এখন কি অবস্থায় আছেন আমি জানি না, তবে আমি অ্যাজ এ মনে প্রাণে ধারণ করি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে কি বুঝি? রাজনীতিতে কোনো পরিবারতন্ত্র থাকবে না। যারা ছাত্র রাজনীতি করবে তারা অবশ্যই অ্যাক্টিভ ছাত্র এবং মেধাবী হতে হবে, এবং তাদের মধ্যে থেকে যারা যোগ্য তারা নেতৃত্ব পর্যায়ে, নীতি নির্ধারক পর্যায়ে যেতে হবে। এছাড়াও আমি মনে করি যে রাজনীতি এটা কোনো স্বল্প শিক্ষিত মানুষের পেশা হওয়া উচিত না, এটা হওয়া উচিত উচ্চশিক্ষিত মানুষের একটা নৈতিক দায়িত্ব যে আমি রাজনীতি করব, আমি দেশ সেবা করব। সো এটা বলতে আমি নতুন রাজনৈতিক বন্দোবস্ত খুবই বিশদ একটা ব্যাপার, বেশি কথা বলবো না। ট্যুরিজম সেক্টর নিয়ে অলরেডি কথা বলেছি, আমাদের সেন্ট্রালাইজড প্ল্যান লাগবে। আমাদের শুধু একটা ডেস্টিনেশন থাকলে হবে না, কক্সবাজারের পাশাপাশি সুন্দরবন নিয়ে আর কাজ করতে হবে, আমাকে হচ্ছে গিয়ে সিলেট সব কিছু কাজ করতে হবে, আমাকে অ্যাক্টিভিটি বাড়াতে হবে। অ্যাক্টিভিটির দিক থেকে মনে পড়লো আমরা হয়তো কক্সবাজারে কিছুদিন আগে প্যারাগ্লাইডিং শুরু করেছি, বাট দিস ইজ নট এনাফ। আপনি যদি একটা আমার দেশের ইন্ডিয়া, মালদ্বীপ, ওদের বিচগুলোতে যান, কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার, কি ধরনের সুবিধা আছে। শ্রীলঙ্কার মতো দেশ তাদের ম্যাক্সিমাম জিডিপি ইনকাম করে হচ্ছে গিয়ে ট্যুরিজম থেকে। আমাদের সম্ভাবনা আছে, আমাদের রিসোর্স আছে, নাই শুধুমাত্র আমার যে সেন্ট্রালাইজ প্ল্যান করা দরকার, যে না আগামী 20 বছর ধরে আমি এই কাজগুলো করব। আচ্ছা, আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দেবো। সেটা হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে কিছু বলতে চাই। মেন্টাল হেলথ নিয়ে আমি একটা লাইন বলতে চাই, সেটা হচ্ছে যে মেন্টাল হেলথ বর্তমানে সেবা নয়, এটা একটা বাণিজ্য। এটা যেমন একটা সাইড, আরেকটা সাইড হচ্ছে এটা অধিকার নয়, এটাকে দয়া দাক্ষিণ্য। কেমনে? মেন্টাল হেলথে বর্তমানে যারা ভালো সুযোগ সুবিধা দেয় তারা কি পরিমাণ চার্জ দেয় কোনো আইডিয়া আছে? একটা সেশনের জন্য 3000 টাকা। আপনি জুলাই যোদ্ধা হন আর আপনি কোনোভাবে এই হন, আপনাকে মাসে 12,000 টাকা খরচ করে ভালো মেন্টাল হেলথ সার্ভিস নিতে হবে। এটা কয়জনের পক্ষে সম্ভব না। ঠিক আছে, আপনি ন্যাশনাল ইনস্টিটিউশন অফ মেন্টাল হেলথে যান, ওখানে 10 টাকা টিকিট দিয়ে কাটেন। আপনি হয়তো ADHD রোগী, কিন্তু আপনাকে ট্রিট করা হবে আপনি সিজোফ্রেনিক। আপনাকে একই সাথে বসায় একই বেডে রেখে একইভাবে ট্রিট করা হবে। মধ্যবর্তী পর্যায়ে কোনো কিছু নাই। আমি চাই ভবিষ্যতে বাংলাদেশে মেন্টাল হেলথ নিয়ে অনেক কাজ করা হোক ট্যুরিজম সেক্টরের পাশাপাশি।
লাস্ট একটা সেক্টর নিয়ে কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে আমাদের কূটনীতি এবং পররাষ্ট্রনীতি। আমরা যে আমাদের পাঠ্য বইয়ে যেই কন্টেন্টগুলো দেখি, এই কন্টেন্টগুলো কিন্তু আসলে কিভাবে আসে, যারা আমরা বহি যে এনজিওগুলো আসেন, এনজিও থেকে আমাদেরকে বর্তমানে দিয়ে দেওয়া হয় যে আপনারা এটা করবেন, ওইটা করবেন, এটা করবেন। আলটিমেটলি আমরা কি দেখেছি, একটা সময় রাজাকার বলতে আমরা বুঝতাম যার দাড়ি আছে, টুপি আছে, যে পাঞ্জাবি পরে সেই রাজাকার। অথচ আমরা দেখছি রাজাকার কারা, মুক্তিযোদ্ধা কারা। সো এখন আমরা দেখলাম বর্তমান পাঠ্যপুস্তক বইয়ে রবীন্দ্রনাথের 2 বিঘা জমি এই কবিতায় মানে নেগেটিভ অর্থে যে মহাজন তাকে উপস্থাপন করা হচ্ছে, তার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে। এতে করে আমরা কি পাচ্ছি? এতে করে আমরা যে শিশুদের মনে ধর্মবিদ্বেষ ঢুকাচ্ছি, এবং এই ধর্মবিদ্বেষ এটা কিন্তু বহু পরিকল্পিত বিষয়। বাংলাদেশের জিও পলিটিক্যাল বিষয়ে আমরা যেখানে আমাদের উপর নজর আছে ভারতের, চীনের এবং আমেরিকার, যেহেতু আমেরিকার নজর আছে, রাশিয়ারও নজর রাখতে হয়। সো যে কোনোভাবে আমাদেরকে কিন্তু সিরিয়া বা গাজাতে পরিণত করতে পারা যেত বা সম্ভব ছিল, জাস্ট বিকজ আমরা ভাগ্যবান যে চীন এবং ভারত আমাদের আশেপাশে অবস্থিত এবং তারা পরস্পর বিরোধী, এবং আমেরিকা ভারতকে তার অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করে। বর্তমানে শুধুমাত্র এই কারণগুলোতেই আমরা এখন পর্যন্ত টিকে আছি ভালোভাবে। এক্ষেত্রে আমি বলবো, এক্ষেত্রে আমাদের যে আলেম ওলামা, তাদের ভূমিকা দিয়ে আমি শেষ করতে চাই। আমাদের আলেম ওলামাগণ বিভিন্ন ওয়াজ মাহফিলে যান এবং ঝড়ো বক্তৃতা দেন, চিল্লায় বক্তৃতা দেন এবং বলেন যে জি হুজুর ঠিক না বেঠিক, এগুলো শুনতে ওনারা পছন্দ করেন। আমি তাদেরকে বলবো, আমাদের এখানে আমি হেফাজতে ইসলামের মনির হোসেন কাশিমি সাহেবের কাছে গিয়েছিলাম আমন্ত্রণ জানাতে। তো আমি জানি না উনি এখানে আছেন কিনা। আমি তাদেরকে বলবো যে আপনারা ওই ওয়াজ মাহফিল করেন ভালো কথা, ওয়াজ মাহফিল থেকে বের হয়ে এই যে বুদ্ধিভিত্তিক টেবিলের যে টক, এখানে আসেন। আপনার যে মাদ্রাসার ছাত্রগুলোকে আছে তাদের পররাষ্ট্রনীতি বুঝান, তাদেরকে বুঝান যে আসলে বহিঃশত্রু কিভাবে আপনাকে আক্রমণ করবে, নট লাইক দ্যাট জিহাদি হয়ে আপনাকে তলোয়ার দিয়ে বা অথবা হচ্ছে কি বন্দুক দিয়ে আক্রমণ করবে, মেধা দিয়ে আক্রমণ করবে। এটা মাদ্রাসার ছাত্রদেরকে বোঝাতে হবে এবং তাদেরকে আমাদের মূলধারায় আনতে হবে ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার জন্য। তো সম্মিলিত বাংলাদেশ পরিষদ এগুলো নিয়েই কাজ করবে। তার মাত্র 4টা বিষয় নিয়ে আমি বললাম, এবং ভবিষ্যৎ বাংলাদেশে এই 4টা বিষয় আমি খুব গুরুত্ব দিয়ে দেখতে চাই। ধন্যবাদ।